আজকে আমরা এমন একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলবো যা আমাদের সময় নিয়ে সব ধারণাকে একদম ওলটপালট করে দেবে। মানে ভাবা যায় মহাকাশে মাত্র 1 ঘন্টা কাটানো মানে পৃথিবীতে 7টা বছর পার হয়ে যাওয়া। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। ভাবুন তো একবার, মহাকাশ থেকে ফিরে এসে দেখলেন যে আপনার চেনা মানুষগুলো আপনার চেয়ে 7টা বছর এগিয়ে গেছে। এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প না, এটা একেবারে সত্যি, বিজ্ঞানেরই এক অবিশ্বাস্য বাস্তবতা। কিন্তু প্রশ্নটা হলো, এমনটা হয় কিভাবে? চলুন এই রহস্যের জটটা খোলা যাক। এই যে অদ্ভুত ঘটনাটা, এর একটা সায়েন্টিফিক নামও আছে। একে বলা হয় টাইম ডাইলেশন, বাংলায় বললে সময়ের প্রসারণ। এর সোজা সাপটা মানে হল মহাবিশ্বের সব জায়গায় কিন্তু ঘড়ির কাঁটা একই স্পিডে ঘোরে না। সময় আসলে ধ্রুবক কিছু নয়, এটা বদলাতে পারে। এখন কথা হচ্ছে, সময়কে নিয়ন্ত্রণ করে কোন শক্তিটা? উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়, কারণ শক্তিটা আমাদের সবার খুব চেনা। সেটা হলো মহাকর্ষ বা গ্র্যাভিটি। চলুন তো দেখি এই অদৃশ্য শক্তিটা কিভাবে সময়ের উপর ছড়ি ঘোরায়। বিংশ শতাব্দীর মহাবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার বিখ্যাত সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে এই অবিশ্বাস্য ধারণাটা দিয়েছিলেন। তিনি প্রথম দেখান যে মহাকর্ষ শুধু জিনিসপত্রকে আকর্ষণই করে না, এটা সময়কেও বাঁকিয়ে দিতে পারে। মূল নিয়মটা একদম সহজ, যেখানে মহাকর্ষের টান যাতে বেশি, সেখানে সময় ততটাই স্লো। ব্যাপারটা সহজে বুঝতে হলে এভাবে ভাবা যেতে পারে। আমাদের পৃথিবীর মতো জায়গায়, যেখানে মহাকর্ষের টানটা অতটাও বেশি না, সেখানে সময় স্বাভাবিক গতিতেই চলে। কিন্তু ধরুন একটা ব্ল্যাক হোল, যার মহাকর্ষের টান প্রচণ্ড, তার কাছাকাছি গেলেই সময় যেন একদম থমকে দাঁড়ায়, নাটকীয়ভাবে স্লো হয়ে যায়। মনে হবে যেন কেউ সময়ের লাগাম টেনে ধরেছে। তো আমরা এটা তো জানলাম যে মহাকর্ষ সময়কে স্লো করে দেয়, কিন্তু এটা আসলে কাজ করে কিভাবে? এর পেছনের মেকানিজমটা কি? চলুন এবার সেটাই একটু তলিয়ে দেখা যাক। আইনস্টাইনের সবচেয়ে যুগান্তকারী ভাবনাগুলোর মধ্যে এটা একটা। তিনি বলেছিলেন, আমরা যে স্পেস বা স্থান আর টাইম বা সময়কে দুটো আলাদা জিনিস ভাবি, আসলে তা নয়। এরা একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আলাদা করাই যায় না। দুটো মিলেমিশে তৈরি হয়েছে একটা 4 মাত্রিক জগৎ, যাকে বলে স্পেস টাইম। এটাই আমাদের মহাবিশ্বের আসল কাঠামো। এই যে একসাথে বোনা একটা কাঠামো, এটাকে বোঝানোর জন্য আইনস্টাইন একটা অসাধারণ উপমা দিয়েছিলেন, একটা বিশাল চাদর বা কাপড়ের মতো, যার নাম স্পেস টাইম ফ্যাব্রিক। ভাবা যায় মহাবিশ্বের সবকিছুই আসলে এই বিশাল চাদরের উপরেই আছে। আচ্ছা, এবার ভাবুন তো, একটা টান টান করে রাখা চাদরের উপর যদি একটা ভারী বল রাখা হয়, কি হবে? একটা গর্ত বা টোল তৈরি হবে, তাই না? ঠিক সেইভাবেই একটা ব্ল্যাক হোলের মতো বিশাল ভরের কোনো বস্তু ওই স্পেস টাইম চাদরটাকে বাঁকিয়ে দেয়, একটা গভীর গর্ত তৈরি করে। আর সময় যেহেতু ওই চাদরেরই একটা অংশ, তাই ওই বাঁকা পথটা পার হতে তাকে অনেক বেশি ঘুরতে হয়। এই যে সময়ের লম্বা যাত্রা, এটাই আমাদের কাছে মনে হয় যে সময় বুঝি স্লো হয়ে গেছে। এই জটিল সায়েন্টিফিক থিওরিটা হয়তো খালি চোখে কল্পনা করা একটু কঠিন, কিন্তু একটা বিখ্যাত সিনেমা আছে যা এই ব্যাপারটাকে একেবারে আমাদের চোখের সামনে জীবন্ত করে তুলেছে। চলুন সেই উদাহরণটাই দেখা যাক। ইন্টারস্টেলার সিনেমার কথা মনে আছে? সেখানে মিলার্স প্ল্যানেট নামে একটা গ্রহ ছিল, যেটা একটা বিশাল ব্ল্যাক হোলের খুব কাছে ঘুরত। ওই ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষের টানে সেখানকার সময় এতটাই স্লো হয়ে গিয়েছিল যে গ্রহটার উপর কাটানো 1 ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান ছিল। সিনেমার এই দৃশ্যটা কিন্তু শুধু কল্পনা নয়, এটা টাইম ডাইলেশনের একটা পারফেক্ট আর রোমাঞ্চকর উদাহরণ। তো এতক্ষণের এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম, তা আমাদের সময় নিয়ে এতদিনের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেওয়ার মতো। চলুন মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে সবচেয়ে বড় কথাটা কি দাঁড়ালো? এটাই যে সময় সবার জন্য এক নয়। মহাবিশ্বের জন্য কোনো সেন্ট্রাল ঘড়ি নেই। আমার 1 সেকেন্ড আর মহাবিশ্বের অন্য কোনো কোণায় থাকা কারোর 1 সেকেন্ড যে সমান হবে, তার কোনো মানে নেই। সময় পুরোপুরি আপেক্ষিক। তার মানে প্রত্যেকের জন্য সময়ের গতিটা দুটো জিনিসের উপর নির্ভর করছে। 1, মহাবিশ্বের ঠিক কোন জায়গায় সে আছে, আর 2, তার চারপাশে মহাকর্ষের টানটা ঠিক কতটা জোরালো। আর এর থেকেই একটা দারুণ ব্যাপার বোঝা যায়। যখন কোনো অ্যাস্ট্রোনট মহাকাশে যান, তিনি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যান না, তিনি আসলে সময়ের মধ্যেও একটা আলাদা গতিতে ভ্রমণ করেন। মানে সোজা কথায় বলতে গেলে মহাকাশ ভ্রমণও কিন্তু এক ধরনের টাইম ট্র্যাভেল। এই উপলব্ধিটা আমাদের সামনে একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দেয়। যদি মহাকাশ ভ্রমণ মানে টাইম ট্র্যাভেলও হয়, তাহলে ভবিষ্যতে মানুষের অভিযানের জন্য এর মানেটা কি দাঁড়াবে? মানব সভ্যতার উপরের প্রভাব কেমন হবে? এই বিশাল মহাবিশ্বের বুকে আমাদের অস্তিত্বের আসল তাৎপর্যটাই বা কী?
এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার পথটা কিন্তু খোলাই রইল